তাঁর বয়স যখন মাত্র 7 বছর, তখন এক সন্ধ্যায় তাঁর বাড়িতে এক প্রাপ্তবয়স্ক আত্মীয়ের দ্বারা সেই প্রথম যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। ময়মনসিংহের সেই সংকীর্ণ গলিপথে সবেমাত্র সূর্যাস্তের শেষ আলোটুকু নিভে আসছিল। ছোট্ট তসলিমা তার ঘরে বসে একটি পুরনো কবিতার বই নিয়ে উল্টে পাল্টে দেখছিল। ঠিক এমন সময় তাদের বাড়িতে এসে উপস্থিত হয় কয়েকজন আত্মীয়। তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিঃশব্দে তার ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ভিতরে আলোগুলো জ্বলছিল মৃদুভাবে। কোনো রকম পূর্বাভাস না দিয়েই সেই অতি পরিচিত আত্মীয়ের হাত স্পর্শ করল ছোট্ট তসলিমার গোপনাঙ্গ। সেই রুক্ষ হাতের সবকটি আঙুল অসংখ্য পোকার মতো কিলবিল করে উঠতে লাগলো তার কোমল দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও বিভাজিকা জুড়ে। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। সে নিথর হয়ে গেল। তার মন তখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যাকে গ্রাস করে ফেলেছে এক চরম শূন্যতা। নিষ্পাপ শিশু মন বুঝতে পারছিল না কি ঘটছে। সে শুধু জানতো যে এটা তার সাথে অন্যায় হচ্ছে, যা বিরক্তিকর, ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। এরপর যখন সেই পাশবিক হাত দুটো তাকে বিবস্ত্র করতে উদ্যত হলো, তখন তসলিমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে তার কানে কানে ফিসফিসিয়ে বলল, কাউকে বলো না, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সেই পাশবিক পুরুষের ক্রূর হাসি ছোট্ট তসলিমার কাছে একজন দাড়িওয়ালা পরিচিত মুখের নেকড়ের মতো মনে হতে লাগলো। দেহ মনে সদ্য বিকশিত হওয়া বালিকা তসলিমা সেদিন সেই সুকঠোর বর্বর পুরুষের দ্বারা যেভাবে তার বিকৃত যৌন লালসার শিকার হয়েছিলেন, এবং তার সারা শরীর জুড়ে সেই দুর্জন ব্যক্তি যেভাবে এক অদ্ভুত পৈশাচিক যৌন নিগ্রহ চালিয়েছিল, সেই ঘৃণ্য ঘটনার বর্ণনা শুনলে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠবে। কম্পনরত গলায় তার পরিবারকে সব কথা জানালে কেউ তার কথা বিশ্বাস করেনি। উল্টে বড়দের সম্পর্কে মিথ্যা বলার জন্য তাকে তিরস্কার করা হয়েছিল। কুসুমকলির মতো এক পুতুল খেলার শৈশব চিরতরে হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে। যৌন নিপীড়নে আক্রান্ত হলো একটি শিশু, আর গোটা সমাজ দাঁড়ালো নির্যাতনকারীর পক্ষে। এরপর থেকে তার বড় হয়ে ওঠার বহুদিন পর পর্যন্ত সেদিনের সেই পৈশাচিক ত্রাস আর ভয়াবহ স্মৃতির মধ্যে দিয়ে কেটেছে অসংখ্য বিনিদ্র রাত। তারপরও বয়ঃসন্ধিকালে তাকে আরও বেশ কয়েকবার যৌন নিগ্রহের শিকার হতে হয়েছিল, যা ঢেকে দেওয়া হয়েছিল ধর্মীয় কুসংস্কার আর পুরুষ শাসিত সমাজের অন্ধকারাচ্ছন্ন মোড়কে। যার ফলে একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও নাস্তিক হয়ে উঠতে থাকেন তখন থেকেই, এবং সেই সাথে নারীবাদী দৃষ্টিভঙ্গির উদ্রেক ঘটতে শুরু করে তাঁর মধ্যে। তারপর থেকে তিনি বাংলাদেশের নিপীড়িত নারীদের জন্য সক্রিয় হয়ে ওঠেন। কলম ধরেন একজন নারীবাদী মানবহিতৈষী হিসাবে, যা তাঁর জীবনে এনে দিয়েছিল এক দুর্গম কণ্টকময় পথ, এবং পরবর্তীকালে নারীর ক্ষমতায়নের জন্য একজন নির্ভীক লেখিকা হিসাবে তাকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। পরাধীন বাংলাদেশের এক অশান্ত সময়ে ধর্মীয় কুসংস্কারে নিমজ্জিত এবং পুরুষতান্ত্রিক অত্যাচারের ভারে অবরুদ্ধ একটি সমাজে উত্থিত ফিনিক্সের মতো জন্মানো তসলিমা নাসরিন হলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত লেখিকা, একজন আদ্যপান্ত ফেমিনিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং অদম্য এক বিদ্রোহী। 1962 সালের 25শে অগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলায় ডক্টর রজব আলী এবং এদুল আরা নামের এক বাঙালি মুসলিম দম্পতির পরিবারে জন্মগ্রহণ করেন তসলিমা নাসরিন। তার পিতা ডক্টর রজব আলী ছিলেন একজন চিকিৎসক এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রফেসর। 1976 সালে উচ্চ মাধ্যমিক
এবং 1978 সালে এইচএসসি পাস করার পর তসলিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে মেডিসিন অধ্যয়ন করেন এবং 1984 সালে এমবিবিএস ডিগ্রি নিয়ে স্নাতক হন। কলেজে তিনি সেঁজুতি নামের একটি পত্রিকায় কবিতা লেখা শুরু করেন এবং সেই পত্রিকার সম্পাদনাও করতেন। তসলিমার সাহিত্য জীবন শুরু হয়েছিল মাত্র 13 বছর বয়সে কবিতা লেখার মাধ্যমে। 1982 থেকে 1993 সালের মধ্যে তিনি কবিতার প্রায় হাফ ডজন সংকলন প্রকাশ করেছিলেন, যার মধ্যে বেশিরভাগই ছিল নারী নিপীড়নের বিষয়কে কেন্দ্র করে লেখা। বয়ঃসন্ধিকালে যৌন নিপীড়নের ফলে তার নিজের তিক্ত অভিজ্ঞতা এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত অবস্থায় ইসলামে নারীদের প্রতি অশ্লীল আচরণ এবং লাঞ্ছনার উপলব্ধি তাঁকে ধর্মের বিরুদ্ধে লেখার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যা পরবর্তীকালে তাঁর একের পর এক লেখনীতে প্রতিফলিত হয়েছিল। ব্রিটিশ শাসিত অবিভক্ত বাংলার একজন নারীবাদী চিন্তাবিদ, লেখিকা এবং মানবহিতৈষী রোকেয়া সাখাওয়াত হুসেইনের জীবন সংগ্রাম তসলিমাকে শিশুকাল থেকেই অনুপ্রাণিত করেছিল। পরে বিখ্যাত ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়া উলফ এবং প্রখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও দার্শনিক সাইমন দে বিউভারের লেখা তাকে চরমভাবে উদ্বুদ্ধ করেছিল। 1980-র দশকের শেষের দিকে তিনি গদ্য লেখা শুরু করেন। তাঁর লেখাকে মূলত দুটি সংযুক্ত উপাদান দ্বারা চিহ্নিত করা হয়েছে: স্থানীয় ধর্মীয় সংস্কৃতির সাথে তাঁর সংগ্রাম এবং তাঁর নারীবাদী দর্শন। সে সময়ের উন্মত্ত ধর্মান্ধতার আঙ্গিকে 1993 সালে লেখা তাঁর অগ্নিগর্ভ উপন্যাস লজ্জা সাড়া ফেলে দেয় বাংলাদেশের সাথে সাথে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে, যা ছিল তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বাংলাদেশের সামাজিক ব্যাধির আড়ালে লুকিয়ে থাকা রূঢ় বাস্তবতার এক নগ্ন দর্পণ। তাঁর সেই প্রামাণ্য উপন্যাস প্রকাশের আগে তিনি প্রবন্ধের 3টি সংকলন এবং 4টি উপন্যাস তৈরি করেছিলেন, যেখানে কিছু ধর্মান্ধ মুসলিমের একটি হিন্দু পরিবারের উপর আক্রমণ এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করার নারকীয় ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছিলেন। ফলে ঢাকা শহরে তাঁর বাসায় অপ্রত্যাশিতভাবে একদিন পুলিশ এসে উপস্থিত হয়, কিন্তু ইসলামের সমালোচনা এবং নারীর সমতা দাবি করার জন্য পরে বেশ কয়েকবার শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছিল তাঁকে। তাঁর গ্রেপ্তারির দাবি নিয়ে সে সময় রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মানুষ। এমনকি একটি উগ্র মৌলবাদী সংগঠন তাঁর ফাঁসির জন্য আওয়াজ তোলে। এর কিছুদিন পর 1994 সালের মে মাসে দ্য স্টেটসম্যানের কলকাতা সংস্করণে তাঁর সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি ইসলাম ধর্মের শরিয়া আইন বিলুপ্ত করার জন্য আহ্বান জানান। সাথে সাথেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশ জুড়ে। কয়েক লক্ষ বিক্ষোভকারী তাঁকে ইসলামকে বদনাম করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নিযুক্ত একজন ধর্মত্যাগী বলে অভিহিত করেছিল। তাঁকে মৃত্যুদণ্ড না দিলে রাজধানীতে হাজার হাজার বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল একটি ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সদস্য। এমতাবস্থায় 2 মাস আত্মগোপনে থাকার পর 1994 সালের শেষের দিকে প্রাণ হাতে নিয়ে তিনি সুইডেনে চলে যান, যার ফলস্বরূপ চিকিৎসা পেশাকে বিদায় জানিয়ে তিনি একজন পূর্ণ সময়ের লেখিকা এবং সমাজকর্মী হয়ে ওঠেন। পরবর্তীকালে তাঁর বেশ কয়েকটি উপন্যাস প্রকাশের পর 1999 সালে তিনি লিখে ফেলেন তাঁর এক নির্মম যন্ত্রণাদায়ক আত্মকথা আমার মেয়েবেলা, যাতে সেই বিভীষিকাময় শৈশবের উপলব্ধির কথা তিনি তুলে ধরেছিলেন এবং উন্মোচন করেছিলেন সেই ব্যক্তিকে, যা ছিল অবিকল এক প্রতিবিম্বের মতো। সাথে সাথেই ঝড় ওঠে গোটা বাংলাদেশ জুড়ে। কুঠারাঘাত পড়ে পুরুষতান্ত্রিক জগদ্দল সমাজ আর ধর্মান্ধ কুসংস্কারে আচ্ছন্ন তৎকালীন বাংলাদেশের সেই বলমিক স্তূপের উপর। একের পর এক কুৎসা, অপমান, এমনকি শারীরিক নির্যাতনের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে। এরপর সে সময়কার একজন কবি সৈয়দ হাসমত জালাল
তাঁর বিরুদ্ধে হাইকোর্টে একটি মানহানির মামলা দায়ের করে। ফলে তাঁকে ছুটে যেতে হয় আদালতে। শুরু হয় কালি কলমের পাশাপাশি আইনি লড়াই। একদিকে অশিক্ষার অন্ধকারে জর্জরিত একটা গোটা সমাজ, উচ্চবৃত্তি করা কিছু পেশাদার সাহিত্যিকদের একটা গড্ডালিকা প্রবাহ এবং আস্ত একটা দেশের সরকার, আর অপরদিকে নারীর ক্ষমতায়নের জন্য সংঘর্ষ করে চলা এক নির্ভীক লেখিকা তসলিমা নাসরিন। প্রসঙ্গত কারণে তিনি একবার বলেছিলেন, প্রথমবার যখন আমার উপর নির্যাতন করা হয়েছিল তখন আমি ছিলাম শিশু, দ্বিতীয়বার ছিল সমাজের দ্বারা নিগ্রহ, আর তৃতীয়বার ছিল সবচেয়ে বড় নিগ্রহ। তারা আমাকে বলেছিল যে আমার কথা বলার কোনো অধিকার নেই। 1994 সালেই তাঁর যুগান্তকারী উপন্যাস লজ্জা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু তা প্রকাশিত হওয়ার 6 মাসের মধ্যেই 50,000 কপি বই বাংলাদেশে বিক্রি হয়ে গিয়েছিল। এরপর 1999 সালে তাঁর স্মৃতিকথার প্রথম খণ্ড আমার মেয়েবেলা প্রকাশিত হলে ইসলাম এবং নবী মুহাম্মদের বিরুদ্ধে বেপরোয়া মন্তব্যের জন্য তা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। তাঁর স্মৃতিকথার দ্বিতীয় অংশ উতল হাওয়া বাংলাদেশ সরকার 2002 সালে নিষিদ্ধ করেছিল। তারপর তৃতীয় অংশ ক 2003 সালে বাংলাদেশি হাইকোর্ট দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। অবশেষে তাঁর স্মৃতিকথার চতুর্থ অংশ সেই সব অন্ধকার বাংলাদেশ সরকার 2004 সালে নিষিদ্ধ করেছিল। এরপর আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ, নেই কিছু নেই এবং নির্বাচিত নামের আজ পর্যন্ত তাঁর আত্মজীবনীর মোট 7টি অংশ ভারতে দ্বিখণ্ডিত নামে প্রকাশিত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কিছু ভারতীয় মুসলিম কর্মী অবিলম্বে বইটির 3000টি কপি বাজেয়াপ্ত করে ফেলে। পরে কলকাতার পিপলস বুক সোসাইটি তাঁর 7টি খণ্ডকেই পাবলিশড করেছিল। 2002 সালে তাঁর বিখ্যাত আত্মজীবনীমূলক প্রবন্ধ আমার মেয়েবেলার ইংরেজি ভার্সন মাই গার্লহুড প্রকাশিত হলে তা দ্বিতীয় আনন্দ পুরস্কার এনে দেয় তাঁকে। একদিকে যখন নিজের দেশ বাংলাদেশে তাঁর একের পর এক উপন্যাসকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন অপরদিকে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে শাখারভ পুরস্কার, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেমিনিস্ট মেজরিটি ফাউন্ডেশন থেকে ফেমিনিস্ট অব দ্য ইয়ার পুরস্কার, সুইডেনের সুইডিশ পেন থেকে কার্ট টাকলস্কি পুরস্কার এবং ফ্রান্স থেকে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করতে থাকেন তিনি। এছাড়াও 1995 সালে জার্মানি থেকে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস তাকে স্কলারশিপ দেয় এবং বেলজিয়ামের লুভেইন ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট উপাধি লাভ করার সাথে সাথে 1996 সালে গ্রেট ব্রিটেন থেকে ডিস্টিংগুইশড হিউম্যানিস্ট অ্যাওয়ার্ডও লাভ করেন তিনি। এরপর 2002 সালে নীলাঞ্জনা নামের এক চরিত্রের মধ্যে দিয়ে একটি গ্রাম্য মেয়ের প্যারিসে অভিবাসনের জীবন কাহিনীর মধ্যে দিয়ে নারী সত্তার জাগরণের আঙ্গিকে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস ফ্রেঞ্চ লাভার প্রকাশিত হলে তা সাড়া ফেলে দেয়। সে সময় তাঁর লেখা সবকটি প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প এবং আত্মজীবনীমূলক রচনা বিভিন্ন দেশে 20টি ভাষায় অনুবাদ করা হয়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড্রো উইলসন ফেলোশিপ, জার্মানি থেকে এডউইন ফিশার অ্যাওয়ার্ড এবং 2008 সালে ফ্রান্স থেকে তাঁর স্বপ্নের পুরস্কার সাইমন দে বিউভার প্রাইজে পুরস্কৃত ও ভূষিত হয়েছিলেন তিনি। যে দেশের অত্যাচারিত নিপীড়িত নারীদের ক্ষমতায়নের জন্য সারা জীবন অগ্রণী থেকেছেন আর লিখে গেছেন অজস্র অগ্নিগর্ভ দলিল, আজ সেই জন্মভূমি বাংলাদেশ তাঁর জন্য বন্ধ করে দিয়েছে সমস্ত দ্বার। তাই সুইডেন থেকে ভারতে দীর্ঘস্থায়ী নাগরিকত্ব নিয়ে ফিরে আসেন। তারপর থেকে প্রতিটা নিস্তব্ধ রাতে একাকী স্মৃতিচারণ করে চলে যান বহুকাল আগের ফেলে আসা শৈশবে, ময়মনসিংহের সেই আলো আঁধারি ঘরে, আর দেখেন
আজও যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কয়েক সহস্র শতাব্দী আগে জীবনের এক বাঁকে ছেড়ে আসা তার রক্তাক্ত মেয়েবেলা।